শুভ সকাল। বসন্তের এই সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া সুলতানা। দর্শক, আপনি বা আপনার পরিবারের এমন কি কেউ আছে যার চোখের সমস্যা হচ্ছে, চোখের ঝাপসা দেখছে বা আলোর ঝলকানি দেখছে, অথবা কোনো একটি অংশে অন্ধকার অনুভূত হচ্ছে? যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে হয়তো আপনার রেটিনার সমস্যা হতে পারে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই রেটিনা, চোখের রেটিনার সমস্যা। এ নিয়ে আমরা আজকে কথা বলবো এবং কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দীপক কুমার নাগ, যিনি সাবেক প্রধান হিসেবে আছেন ভিট্রিও রেটিনা বিভাগ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমরা তো রেটিনা নিয়ে আজকে কথা বলবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর প্রায় লক্ষাধিক মানুষ এই রেটিনার সমস্যার কারণে তার দৃষ্টিশক্তি হারাচ্ছে। তো প্রথমে একটু জানতে চাই, এই রেটিনা বিষয়টি আসলে কি? রেটিনা হচ্ছে চোখের একদম ভিতরে একটা অংশ, যা খালি চোখে দেখা যায় না, এবং এটা একটা পর্দার মতো। আমরা যা দেখি ছবিটা সেখানে যেয়ে পড়ে, ওই পর্দাটার ভিতরে পড়ে। খুব যদি আরেকটু এতে বলি, ডিপে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যা দেখি আমাদের চোখের ভিতরে কিছু কোষ থাকে, সেল বলে। সেই সেলগুলা হচ্ছে আলোক সংবেদনশীল সেল। সেই সেলগুলা আসলে রেটিনাতেই থাকে। সেই জন্য যদি রেটিনা নষ্ট হয়ে যায়, আপনি যা বলছিলেন যে অন্ধত্বের একটা কারণ, যদি চোখের অন্যান্য অংশগুলো ভালোও থাকে কিন্তু রেটিনা যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ আলোক সংবেদনশীল যে কোষগুলা সেইগুলা যদি ড্যামেজ হয়ে যায়, তখন মানুষ দেখতে পারে না, তখন হয়তো কম দেখে অথবা অন্ধ হয়ে যায়। সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চোখের অংশ এবং ভিতরের অংশ। আচ্ছা, তার মানে কি এটি বাইরে থেকে দেখা যাচ্ছে না? না, চোখের রেটিনা কোনো সময় বাইরে থেকে দেখা যায় না। এটা দেখার জন্য বিশেষ ধরনের যন্ত্রের প্রয়োজন। সাধারণত কি কি সমস্যা হলে মনে হবে যে এটি রেটিনার সমস্যা হতে পারে? আপনারা জানেন যে চোখের সমস্যা সাধারণত অনেক সমস্যা নিয়ে আসতে পারে, যেমন চোখে কম দেখা একটা মূল সমস্যা। রেটিনা কিন্তু আসলে এমন একটা অংশ যার ভাষা নেই, যে ব্যথা অনুভব করে না, চোখে লাল হয়ে যাওয়া, চোখে পানি পড়া, এইগুলো সাধারণত চোখের সমস্যা যেগুলো হয় সেগুলো রেটিনার সমস্যা না। রেটিনা শুধু বুঝে হচ্ছে আলো, লাইট। সুতরাং সেই কম দেখা এবং লাইটের সাথে হচ্ছে রেটিনার সম্পর্কটা। কেউ যদি কম দেখে, ধরেন কেমন কম দেখে, যে কম দেখার সাথে তার চোখে বিদ্যুৎ চমকাচ্ছিল অথবা লাইট স্পার্কলিং হচ্ছিল, এরকম মনে হচ্ছিল, তারপরে সে কম দেখে, সেটা রেটিনার সমস্যা হতে পারে। তারপরে মনে করেন যে একদিকে সে তাকালো, ঠিক আঁকা বাঁকা দেখছে, অথবা একটা বস্তুর দিকে তাকালে, অথবা গাছ অথবা একটা মানুষের দিকে তাকালো, মুখটা দেখা যাচ্ছে কিন্তু মাথাটা দেখা যাচ্ছে না, অথবা কানগুলা দেখা যাচ্ছে না, অর্থাৎ একটা পার্ট দেখা যাচ্ছে আর একটা পার্ট দেখা যাচ্ছে না, অথবা আপনি পুরো ছবিটি সে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, একটা পার্ট দেখতে পাচ্ছে, উপর ছবিটার উপরের অংশ দেখতে পাচ্ছে, নিচের অংশ দেখতে পাচ্ছে না। অথবা ধরেন যে সেন্ট্রাল অংশটা দেখতে পাচ্ছে শুধুমাত্র, অথবা সেন্ট্রাল অংশটা দেখতে পাচ্ছে না, বাইরের অংশটা দেখতে পাচ্ছে। অথবা সেন্ট্রাল অংশটা দেখতে পাচ্ছে কিন্তু বাইরের অংশটা দেখতে পাচ্ছে না। অথবা চোখের সামনে কালো কালো অথবা লাল লাল কিছু ঘুরছে, অথবা চোখের সামনে কিছু কেন যেন মনে হচ্ছে ময়লা আবর্জনা জমে আছে, কিন্তু বারবার চোখ ঘষলেও বা ধুইলেও সেই ময়লাগুলো যাচ্ছে না। তা এইসব যখন সিমটমগুলো দেখা দেয়, তখন মনে করতে হবে যে রেটিনার সমস্যা হয়েছে। আচ্ছা, আপনি যে সমস্যাগুলোর কথা বলছিলেন, আমরা শুনি যে চোখে ছানি পড়লে চোখে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, আবার অনেকে বলে যে তার মাইগ্রেনের কারণে এরকম সমস্যা হচ্ছে। তো সাধারণত যদি এটি রেটিনার সমস্যা হয়ে থাকে, তাহলে কি তার সাথে কোনো পিছনের কারণ রয়েছে যে এই কারণে রেটিনার সমস্যাগুলো তৈরি হতে পারে এবং সেখান থেকে পার্থক্য করা যেতে পারে যে না, এগুলি অন্য সমস্যা নয়? না, এই যে বললাম যে ধরেন ছানির জন্য যদি কেউ কম দেখে, এটা সাধারণত বয়স্কজনিত। ছানিতে সাধারণত বয়স হলে পরে আঘাতের কারণ হলে অথবা জন্মগত ছানি হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু ছানির যে সমস্যাগুলো, সেগুলোতে সাধারণত আস্তে 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 দূরের দৃষ্টিটা কমতে থাকে। রেটিনার সমস্যা সাধারণত এরকম খুব কম হয়।
এবং ছানির জন্য যেটা হয় সেটা হচ্ছে যে ওভারঅল তার দৃষ্টিশক্তিটা কমে, কিন্তু আমি বলছি কিন্তু স্পেসিফিক যে সেন্ট্রাল অংশটা সে দেখতে পারে না, সে কোনো কিছু সাইন করতে গেলে আগে চশমাতে দেখতো এখন দেখতে পারে না, তাহলে বুঝতে হবে যে রেটিনাতে সমস্যা হতে পারে। অথবা ধরেন আঁকাবাঁকা দেখছে, অথবা ওই লাল লাল অথবা কালো কালো কিছু চোখের সামনে ভাসছে। ছানিতে সাধারণত এরকম সমস্যাগুলো হয় না। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বয়স্কজনিত কারণে অনেক সময় এই ধরনের সমস্যা একসাথে হতে পারে। কারো হয়তো রেটিনার সমস্যাও আছে, কারো হয়তো ছানির সমস্যাও আছে, অথবা গ্লোকোমার সমস্যাও আছে। সেই জন্য আপনাকে ছানি বলেন অথবা গ্লোকোমার সমস্যার চিকিৎসা বলেন, আর চিকিৎসা শুরুর আগে রেটিনাটা ভালো করে দেখা উচিত যে সেখানে রেটিনারও সমস্যা আছে কিনা, অথবা এই সমস্যাটা আসলেই রেটিনার কিনা। খুব ডিফিকাল্ট যে প্রাথমিক পর্যায়ে একদম মানে শুধুমাত্র হিস্ট্রি দিয়ে সেপারেট করে ফেলা যে না এটা রেটিনার সমস্যা বা এটা ছানির সমস্যা। তার মানে অবশ্যই দেখে নেওয়াটাই উত্তম, খুবই জরুরি। জানতে চাই যে কি কারণে এই রেটিনার সমস্যাগুলো সাধারণত হয়? রেটিনার সমস্যা বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন আপনি যদি খুব মানে প্রাথমিক পর্যায়ে চিন্তা করেন যে আমাদের দেশে কিন্তু এখন স্বল্প ওজনের এবং অপরিপক্ক বাচ্চা জন্মগ্রহণ করছে। যেমন আমরা ধরি যে বাচ্চা সাধারণত 10 মাস বয়সে হবে, অনেক সময় বাচ্চা হয়তো 8 মাস 7 মাস বয়সে হয়ে যাচ্ছে, এবং উন্নত চিকিৎসার জন্য তারা হয়তো জন্মের পরে বেঁচেও যাচ্ছে। কিন্তু এই অপরিপক্ক বাচ্চাদের চোখের রেটিনার সমস্যা হতে পারে, যেটাকে আমরা রেটিনোপ্যাথি ও প্রিমেচুরিটি বলি। তারপরে ধরেন অনেক বাচ্চা আছে যে তাদের চোখে কিন্তু টিউমার হয় রেটিনাতে, রেটিনোব্লাস্টোমা। শরীরে যেমন অন্যান্য অংশে টিউমার হয় সেরকম রেটিনাতেও টিউমার হতে পারে। তারপরে আপনি আমাদের অনেক বাচ্চারাই দেখবেন এখন চশমা পরে, যারা চশমা পরে তাদের যারা মাইনাস চশমা পরে বিশেষ করে তাদের রেটিনা কিন্তু খুবই পাতলা থাকে এবং তাদের রেটিনা ছিঁড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। হ্যাঁ, সেই জন্য রেটিনা ছিঁড়ে যায়, সেটা একটা সমস্যা। তারপরে আপনারা জানেন যে শরীরে অনেক অসুখ থাকে, যেমন ডায়াবেটিস থাকে, কারো ব্লাড প্রেশার থাকে, কারো লাংসে টিউবারকুলোসিস থাকে, সার্কোডোসিস থাকে, কারো হয়তো রিউমেটিজম থাকে। এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস চোখের রেটিনাকে এফেক্ট করে, বিশেষ করে ডায়াবেটিস, ব্লাড প্রেশার। আপনারা জানেন যে ব্লাড প্রেশারের কারণে ব্রেনে স্ট্রোক হয়, চোখেও স্ট্রোক হইতে পারে, চোখের রক্তনালীও বন্ধ হয়ে যেতে পারে, ব্লক হয়ে যেতে পারে। আর ডায়াবেটিসের কারণে তো চোখের রেটিনোপ্যাথি হতেই পারে, চোখের রক্তক্ষরণ, চোখের রেটিনাতে পানি জমা, সেগুলো তো হতেই পারে। তারপরে অত্যধিক টেনশন, আমাদের এখন যে সমাজ, আমরা আমাদের প্রত্যেকেই কোনো না কোনো অ্যাংজাইটি টেনশনে থাকি, সেখানের কারণেও রেটিনাতে পানি জমে। আমরা সেন্ট্রাল সিরাস রেটিনোপ্যাথি বলি, অর্থাৎ চোখের রেটিনার যে অংশটা সবচেয়ে সূক্ষ্ম দৃষ্টি আমাদেরকে দেয়, অ্যাংজাইটি টেনশনের কারণে ওইখানে সাধারণত ইডিমা হয়, সেটা হতে পারে। তারপরে বয়স্কজনিত কারণে তো সমস্যা আছেই, যেমন ধরেন এজ রিলেটেড যে ডিজিজগুলো, এজ রিলেটেড মেকুলার ডিজেনারেশন। মেকুলা মানে হচ্ছে আমাদের রেটিনার সবচেয়ে সেন্সিটিভ পার্ট, যে পার্টটা দিয়ে আমরা সবচেয়ে ভালো দেখি। আমরা অনেকেই জানি যে 6 ভিশন, অর্থাৎ একদম সূক্ষ্ম দৃষ্টি। সেই মেকুলার পার্টটা আস্তে আস্তে ডিজেনারেটিভ চেঞ্জ হতে থাকে। আমরা যেমন বয়সের সাথে সাথে আমাদের চামড়া খুঁজকে যায়, তারপরে চামড়ার মধ্যে তিলা তিলা দাগ পড়ে, ঠিক রেটিনার ভিতরেও এরকম রেটিনার যে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, সেখানে দাগ পড়তে পারে, এবং বয়স্কজনিত কারণে সেখানে ডিজেনারেটিভ চেঞ্জ হয়। সো অনেক কারণেই রেটিনাতে সমস্যা হতে পারে। জি, ধন্যবাদ স্যার। বিভিন্ন ধরনের কারণের কথা আপনি বললেন, আপনি বলছিলেন যে রেটিনা ছিঁড়ে যেতে পারে, পাতলা থাকে। তো আমরা দুটি শব্দের কথা শুনি বিভিন্ন সময়ে, বিভিন্ন আলোচনার মাধ্যমে চলে আসে, রেটিনাল ডিটাচমেন্ট বলে, আবার রেটিনাল টিয়ার বলে। একটা ছিঁড়ে যাচ্ছে বা আলাদা হয়ে যাচ্ছে, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? হ্যাঁ, পার্থক্য আছে। মানে টিয়ার হলেই আসলে ডিটাচমেন্ট হয়, টিয়ার না হলে তো ডিটাচমেন্ট হবে না। টিয়ার হয়, এবং টিয়ারের ভিতর, টিয়ার মানে ছিঁড়ে যাওয়া, টিয়ার হতে পারে, হোল হতে পারে, সেটার ভিতর দিয়ে তখন পানি জমে, পানি ঢুকতে 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 আস্তে আস্তে রেটিনা ছিঁড়ে যায়। সো রেটিনা ছিঁড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে টিয়ার। এটা আমরা সাধারণত যে রেটিনাল ডিটাচমেন্ট অনেক ধরনের হয়, যেমন ডায়াবেটিসের কারণে যে রেটিনাল ডিটাচমেন্ট হয় সেটাকে আমরা বলি ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট। আবার অনেক সময় দেখা যায় যে চোখে বিভিন্ন রোগের কারণে, যেমন চোখে টিউমারের কারণে, অথবা শরীরের রোগের কারণে, যেমন ধরেন টিউবারকুলোসিস,
একজনের হলো বা সার্কোইডোসিস হলো, সেখানেও রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, সেটাকে বলে এক্সোডিটিভ ডিটাচমেন্ট। কিন্তু আপনি যে ডিটাচমেন্ট কথা শুনবো, আমাদের একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ আসিফ সরকার, আমি মৌলভীবাজার থেকে বলছি। স্যারের কাছে একটা প্রশ্ন ছিল যে রেটিনা ডিটাচমেন্ট সম্পর্কে অলরেডি স্যার বলছেন। রেটিনা ডিটাচমেন্ট হওয়ার পর যখন অপারেশন করা হয়, এক্ষেত্রে তার স্বাভাবিক দৃষ্টিশক্তি ফেরত পাওয়ার সম্ভাবনা কতটুকু? কারণ আমার বাবা রেটিনা ডিটাচমেন্ট হওয়ার পরে, অপারেশন করার পরে উনি এখন পিএল প্লাস দেখে, মানে অলরেডি এনপিএল পর্যায়ে চলে গেছে। ধন্যবাদ দর্শক। জি স্যার, একদম খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন আমরা পেয়েছি। দেখুন, রেটিনাল ডিটাচমেন্ট খুবই একটা মানে সার্জিক্যাল ইমার্জেন্সি বলি আমরা বলি যে রেটিনা যখন ডিটাচড হয়ে যায় আপনাকে 24 ঘন্টার মধ্যে সেখানে অপারেশন করতে হবে। তারপরে 3 দিন পরে করলে কিছুটা কম হয়, 7 দিন পরে করলে আরেকটু পরে, 10 দিন পরে করলে আরও ইমপ্রুভমেন্ট কম। তো দেখা যায় যে যখন মেকুলা ডিটাচড হয়ে যায় তখন আসলে আমরা যে একদম আগের দৃষ্টিশক্তি ফিরে পাওয়া, অর্থাৎ ডিটাচমেন্টের আগের যে দৃষ্টিশক্তিটা সেটা ফিরে পাওয়াটা অনেক সময় মানে খুবই কঠিন হয়ে যায়। তবে উনি যে কথাটা বলেছেন যে দৃষ্টিশক্তি অপারেশনের পরে পিএল পর্যায়ে চলে আসছে, অর্থাৎ পারসেপশন অফ লাইটে চলে আসছেন, অলমোস্ট এনপিএল মানে নো পারসেপশন অফ লাইট, এই পর্যায়ে চলে আসছে। এটা খুবই রেয়ার, ইউজুয়ালি এরকম হয় না। তবে আমি জানি না কোন স্টেজে ওনার অপারেশন করা হয়েছে, ডিটাচমেন্টের কতদিন পরে অপারেশন করা হয়েছে, সেখানে মেকুলা ডিটাচ ছিল না অ্যাটাচ ছিল, সেখানে কি ধরনের প্রলিফারেটিভ চেঞ্জ হয়েছিল সেটা আমি জানি না। তবে খুব অ্যাডভান্স স্টেজ না হলে রিজনেবল দৃষ্টিশক্তি অবশ্যই ফিরে পাওয়া যায়, আর আর্লি স্টেজে করলে বেটার দৃষ্টিশক্তি। এটা আমি বলবো যে কোনো সময় একদম যদি খুব তাড়াতাড়ি করা যায় স্বাভাবিক দৃষ্টিশক্তি বা তার কাছাকাছি দৃষ্টিশক্তিও ফিরে পাওয়া যায়। দেরি হয়ে গেলে অনেক সময় রিজনেবল দৃষ্টিশক্তি পাওয়া যায়। এখন আমি জানি না ওনার রেটিনাল ডিটাচমেন্টটা কোন স্টেজে সার্জারি করা হয়েছে। তো আমি বলতে চাই যে কথাটা সেটা হচ্ছে যে এটার সার্জারি ছাড়া তো কোনো অপশন নাই, এবং যদি খুব ভালো একটা সার্জারি করা যায় তাহলে একটা রিজনেবল দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায়। ধন্যবাদ স্যার। এই প্রসঙ্গ থেকে একটু জানতে চাই, এই যে কিছু কিছু সমস্যা আছে যেগুলোর ক্ষেত্রে ইমার্জেন্সি অপারেশন করতে হয় এবং কিছু সমস্যার ক্ষেত্রে যে না, তাকে অপেক্ষা করার মতো সুযোগ রয়েছে, কিন্তু আমাদের দেশে যে বর্তমানে ব্যবস্থা রয়েছে, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা, এক্ষেত্রে কিভাবে একজন রোগী বুঝবে যে তাকে ইমার্জেন্সি এখনই অপারেশন করার জন্য যেতে হবে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বা এই ধরনের যেখানে সর্বাধুনিক চক্ষুর প্রযুক্তিগুলো রয়েছে? কি কি রোগের ক্ষেত্রে এরকম কন্ডিশন রয়েছে একটু জানতে চাই। দেখুন, ইমার্জেন্সি চোখে যখন মানুষ কম দেখে, মানুষ বলে যে এটা তো চোখ তো খুব একটা ভ্যালুয়েবল অর্গান, যখন মানুষ কম দেখে তখনই তার ইমার্জেন্সি চিকিৎসা নেওয়ার প্রয়োজন। সেটা সার্জিক্যাল চিকিৎসাই হোক আর সেটা মেডিকেল চিকিৎসাই হোক। সমস্যাটা হলো যে আমাদের যে হাসপাতালগুলা টার্সিয়ারি লেভেলে স্পেশালাইজড চিকিৎসা দেয় সেগুলোর সংখ্যাও কম, ডাক্তারের সংখ্যাও কম, মানে স্পেশালাইজড একদম সুপার স্পেশালিটি হাসপাতালগুলা, এবং রোগীর সংখ্যা অনেক বেশি। আপনি যেমন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কথা বলছিলেন, সেখানে একজন রেটিনাল ডিটাচমেন্টের পেশেন্ট আসলে আমরা বুঝতে পারতেছি যে তার ইমার্জেন্সি সার্জারি করা প্রয়োজন, কিন্তু দেখা যায় যে এইরকম ইমার্জেন্সি হয়তো এত পেশেন্ট কিউ হয়ে আছে, আমাদের হয়তো 3টা মেশিন আমরা হয়তো 6টা বা 9টা অপারেশন করতে পারি পার ডে, কিন্তু পার ডে হয়তো আমরা যদি রেটিনা ডিপার্টমেন্টে 200 রোগী আসে, 10%ও যদি আমরা সার্জিক্যাল ধরি তাহলে 20টা রোগী হয় অপারেশনের। তাহলে এখানে দেখেন 10-12টা রোগী প্রতিদিন আমাদেরকে ব্যাক করে দিতে হচ্ছে। এইভাবে এক মাসে তাহলে কত রোগী ব্যাক করে দিতে হচ্ছে। তো এই জন্য এটা খুব ডিফিকাল্ট, কিন্তু কথাটা হচ্ছে যে এবং এটা খুব কস্টলিও, রেটিনার সার্জারিগুলো একটু কস্টলি, বাইরেও হয়তো গরিব জনগণের জন্য করা আসলে খুব কঠিন। সেই জন্য আমি মনে করি যে করা উচিত। এখন যেভাবেই হোক, যারা নাকি ধনী আছে তারা যদি বাইরে করেন, যারা গরিব আছে তারা যদি যে সরকারি হাসপাতালগুলো আছে সেখানে করতে পারেন। যেমন রেটিনাল ডিটাচমেন্ট, সেটা খুবই ইমার্জেন্সি সার্জারি করা উচিত। ডায়াবেটিক রেটিনোপ্যাথি যখন রক্তক্ষরণ শুরু হয় তখন সেগুলোর ইনজেকশন অথবা লেজার সেগুলো ইমার্জেন্সি করা উচিত।
তারপরে আমি স্ট্রোকের কথা বলছিলাম যে চোখের স্ট্রোক, সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন, যেমন রেটিনাল আর্টারি যদি একদম বন্ধ হয়ে যায় সেইগুলো ইমার্জেন্সি করা উচিত। এইসব জিনিসগুলা খুবই মানে আমাদের মাথায় রাখা উচিত আর কি। স্যার, আপনি বলছিলেন রেটিনাল টিয়ার নিয়ে এবং ডিটাচমেন্ট নিয়ে, তো আমরা সেইখান থেকে এই প্রসঙ্গে চলে এসেছি। এই মাত্র যে কথাটি বললেন যে স্ট্রোকের কথা, তারপর সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন বা ভেইন অক্লুশন, যেখানে অবশ্যই রক্তনালী বন্ধ হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে কি ধরনের লক্ষণ হলে রোগী বুঝতে পারবে যে তাকে অবশ্যই এই মুহূর্তে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন? দেখেন, সব সময় তো আসলে রোগীরা বুঝতে পারবে না। যখনই তার দৃষ্টিশক্তির সমস্যা হবে তখনই চোখের ডাক্তারের কাছে যাবে, এবং চোখের ডাক্তার পরীক্ষা করে যদি উনি মনে করেন যে এটা রেটিনার সমস্যা, তাইলে এটার উন্নততর চিকিৎসা প্লাস পরীক্ষার জন্য ওনারা রেটিনা ডাক্তারের কাছে পাঠান। ইউজুয়ালি তাই হয়ে থাকে, কারণ আমাদের রেটিনার ডাক্তার বাংলাদেশে এখনো সংখ্যায় কম আছে, যে আমরা সারা বাংলাদেশে হয়তো এটা কভার করতে পারি নাই। মূলত ঢাকা কেন্দ্রিকই এখনো চিকিৎসা ব্যবস্থা। তবে যদি কোনো রোগী, যেমন ধরেন যে উনি চশমা পরতেন, এখন হঠাৎ করে ওনার দৃষ্টিশক্তি, মাইনাস চশমা পরতেন, হঠাৎ করে ওনার দৃষ্টিশক্তি কমে গেছে, দেখতে পারতেছেন না, অথবা চোখের সামনে পর্দার মতো কিছু একটা পড়ে গেছে মনে হচ্ছে, কিন্তু উনি চোখ ঘষেও সেই পর্দা সরাতে পারছেন না, তাহলে বুঝতে হবে যে রেটিনার সমস্যা হয়েছে এবং সঙ্গে সঙ্গে চলে আসতে হবে। আপনি বলছিলেন যেমন স্ট্রোকের কথা, যে একটা চোখে যদি হঠাৎ করে উনি কম দেখেন, বিশেষ করে সাধারণত যারা সেন্ট্রাল ভেইন অক্লুশন হয় তারা সকালবেলায় কম দেখে, মানে রাত্রে দেখতে পারতো, সকালবেলায় উঠে আর কিছু এই চোখে দেখতে পারতেছে না। তখন হয়তো বোঝা গেল যে উনি হয়তো ওনার হয়তো সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন হয়ে গেছে। আবার সেন্ট্রাল আর্টারি অক্লুশনটা সেটা একটু অন্যরকম, সেটা জাস্ট লাইক সুইচ অফ দ্য লাইট। আমরা লাইটটা অফ করে দিলে হঠাৎ করে মানে বিদ্যুৎ চলে গেলে যেরকম লাইট অফ হয়ে যায়, অথবা সুইচ অফ করে দিলে যেরকম লাইটটা চলে যায়, ঠিক আমি দেখতেছিলাম, হঠাৎ করে দেখা গেল যে আমার লাইটটা অফ হয়ে গেছে এই চোখে। তখন বুঝতে হবে যে আমার এই চোখে একদম সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন হয়ে গেছে, মানে চোখের একটা মেসিভ স্ট্রোক হয়ে গেছে। আবার ডায়াবেটিসের পেশেন্ট হয়তো দেখা গেল যে উনি হয়তো লেখাপড়া করতে পারতেন, অথবা মানে ওনার দৈনন্দিন কাজগুলো করতে পারতেন নেয়ার ভিশনে, কিন্তু দেখা গেল যে উনি ঝাপসা দেখতেছেন। অথবা ডায়াবেটিক পেশেন্ট হঠাৎ করে চোখের সামনে কালো কালো অথবা লাল লাল কিছু ঘোরাফেরা করছে, মনে হয় মেঘের মতো কিছু মানে ঘোরাফেরা করছে, তাহলে বুঝতে হবে যে আমার ইমিডিয়েটলি আমাকে রেটিনা ডাক্তারের কাছে যেতে হবে। ডায়াবেটিসের কথা থেকে একটু জানতে চাই, ডায়াবেটিসের কথায় আমরা সবসময় শুনি যে ডায়াবেটিস বিভিন্ন ধরনের অঙ্গকে আক্রান্ত করে এবং চোখকেও করে। তো সাধারণত ডায়াবেটিক রোগীদের কি চক্ষু পরীক্ষা করাটার কোনো নির্দিষ্ট সময় রয়েছে, যে এই সময় পরপর তারা চিকিৎসকের কাছে যাবে, তার চোখ পরীক্ষা করবে এবং জানবে যে তার রেটিনোপ্যাথি হচ্ছে কিনা? দেখুন, ডায়াবেটিসে কিন্তু প্রাথমিক পর্যায়ে রেটিনোপ্যাথি হলেও রোগী অনেক সময় বুঝতে পারে না। কারণটা হচ্ছে যে রেটিনোপ্যাথি হলেই তার চোখের দৃষ্টিশক্তি কমে যায় না। সেই জন্য ডায়াবেটিসের রোগীর উচিত শুধু ডায়াবেটিস কন্ট্রোল না, একটা নির্দিষ্ট সময় ইন্টারভ্যালে তার চোখের পরীক্ষাও করানো। তাহলে সেটা কিভাবে করা যায়? সেটা হচ্ছে যে যদি ডায়াবেটিসের পেশেন্ট মানে তার কোনো সমস্যা না থাকে, তারপরেও বৎসরে অন্তত একবার ওনার চোখের পরীক্ষা করানো উচিত, যে কোনো ধরনের রেটিনোপ্যাথির সিমটম আছে কিনা। এবং প্রাথমিক পর্যায়ে যেহেতু দৃষ্টিশক্তির সমস্যা হয় না, সেইখানে রেটিনার একদম আর্লি যদি রেটিনোপ্যাথি হয়, সেইগুলোর চিকিৎসা বলেন অথবা সিম্পল মানে যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেইগুলো কন্ট্রোল করলেই উনি ভালো থাকতে পারেন। আর যদি দেখা যায় যে ওনার রেটিনাতে কোনো সমস্যা দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী তাকে একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে ফলো আপ করতে হবে। যেমন ধরেন যে খুব আর্লি রেটিনোপ্যাথি দেখা দিলে আমরা বলি যে 6 মাস পরে, একটু যদি মডারেট হয় আমরা 3 মাস পরে, অথবা আরেকটু বেশি সিভিয়ার ফর্মে আসলে, অথবা যদি মডারেট ফর্মে অনেক সময় আমরা চিকিৎসা শুরু করতে চাই, তখন চিকিৎসার ধরন অনুযায়ী, ধরেন ইনজেকশন হোক, লেজার হোক, অথবা সার্জিক্যাল হোক, সেটা ইনজেকশনের ধরন মানে আপনার চিকিৎসার ধরন অনুযায়ী আমরা তখন ওনাদেরকে ফলো আপ করার জন্য বলি। তো মুদ্রা কথা যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে যে ডায়াবেটিসের রোগী ওনার কোনো সমস্যা না থাকলেও চোখের বৎসরে অন্তত একবার চোখ পরীক্ষা করানো জরুরি। জি, অবশ্যই।
আমরা শুনি যে উচ্চ রক্তচাপের সাথে চোখের সমস্যা হওয়ার একটা ঝুঁকি রয়েছে, এই ব্যাপারটি কতটুকু সত্য? এটা তো একদম সত্য, কারণ হচ্ছে যে উচ্চ রক্তচাপ যখন হয় তখন এটা রক্তনালীর সমস্যা, রক্তনালী তখন ফেটে যেতে পারে, রক্তনালী থেকে রক্ত বের হয়ে যেতে পারে, রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে, ব্লক হয়ে যায়, যে জিনিসটা আমাদের হার্টে অনেক সময় বলি ব্লক হয়ে গেছে, ব্রেন অনেক সময় বলি রক্তক্ষরণ হয়েছে, এবং সেম ঘটনা আমাদের চোখেও ঘটে। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে সেন্ট্রাল রেটিনাল আর্টারি ওক্লুশন হতে পারে, সেন্ট্রাল রেটিনাল ভেইন অথবা ব্রাঞ্চ রেটিনাল আর্টারি অথবা ব্রাঞ্চ রেটিনাল ভেইন ওক্লুশন হয়ে যেতে পারে। তো সেই জন্য চোখেও স্ট্রোক হতে পারে, চোখে রক্তক্ষরণ হতে পারে, চোখের রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে, দুটাই কিন্তু হতে পারে। তো সেটাকে আমরা স্ট্রোক বলে থাকি আর কি, এবং সেটা খুব প্রায়শই হয়। এখন যেহেতু বাংলাদেশে প্রচুর মানুষের উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু চোখের স্ট্রোকের সংখ্যা কিন্তু অনেকে হয়তো এই জিনিসটা জানেনই না, যে আমরা হয়তো মনে করি যে স্ট্রোক শব্দটা যখনই আসে তখনই আমরা মনে করি যে ব্রেনের স্ট্রোক হয়েছে অথবা হার্টের স্ট্রোক হয়েছে, কিন্তু অনেকেই আমাদের চোখের স্ট্রোক নিয়ে আমাদের কাছে আসেন। যখন আসেন তখন তারা বুঝতে পারে যে চোখেও স্ট্রোক হয়, তো আমরা বলি যে হ্যাঁ হতে পারে। সেই জন্য এই ধরনের রোগী কিন্তু কম না। জি অবশ্যই, আমরা এই নিয়ে আরও কথা বলবো, এখন কি বিরতির সময় হয়েছে। দর্শক সুস্থ থাকুন প্রতিদিন থেকে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিনে। আজকে কথা হচ্ছে চোখের রেটিনার সমস্যা, এবং কথা বলতে আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার দীপক কুমার নাগ। স্যার, আমরা কথা বলছিলাম বিভিন্ন ধরনের রেটিনার সমস্যা নিয়ে। আমরা আরও শুনি যে যেমন রোগের কারণে রেটিনার সমস্যা হয়, আবার কখনো আঘাত থেকেও রেটিনার সমস্যা হয়। এই ব্যাপারটি কতটা হয়? অনেক, মানে রেটিনা আসলে দেখুন, আঘাত এমন একটা জিনিস চোখের প্রতিটা অংশকেই ড্যামেজ করতে পারে। তো রেটিনাতে যে জিনিসটা হয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে রেটিনাতে রক্তক্ষরণ হয় আঘাতের কারণে, তারপরে রেটিনাতে পানি জমে, আমরা বার্লিন সিডিমা বলি, চোখেতে রেটিনা ফুলে যায়, রেটিনার সেলগুলো ডিসঅর্গানাইজড হয়ে যায়, আলোক সংবেদনশীল যে কোষগুলো আছে, সেলগুলো আছে, সেগুলা এলোমেলো হয়ে যায়, তারপরে রেটিনা ছিঁড়ে যায়, তো সেটা খুব কমন একটা জিনিস। তো এইগুলো আছে আর কি। এবং যদিও রেটিনার সেটা পার্ট না, কিন্তু এটা রেটিনার সাথে খুবই জড়িত। সেটা হচ্ছে যে আমাদের রেটিনা থেকে যে ইমেজটা তৈরি হয় সেটা কিন্তু একটা নার্ভের মাধ্যমে ব্রেনে যায়, যেটাকে বলে অপটিক নার্ভ। এবং অপটিক নার্ভটা ছিঁড়ে যেতে পারে আঘাতের কারণে, অপটিক নার্ভটা আপনার মুছড়ে যেতে পারে, অপটিক নার্ভের ভিতরে আঘাতে অপটিক নিউরোপ্যাথি হতে পারে, ট্রমেটিক অপটিক নিউরোপ্যাথি। সুতরাং খুব ভালোই বলছে রেটিনা আঘাতের কারণে খুবই ক্ষতিগ্রস্ত হয়। আমরা বিভিন্ন ধরনের রোগের কথা শুনলাম, কিন্তু চিকিৎসার কথা যখন আসে প্রথমেই আসে যে পরীক্ষা নিরীক্ষার পদ্ধতি, যে আমাদের দেশে কি সেই রকম ফ্যাসিলিটি আছে নাকি আমাদের দেশ থেকে অন্য দেশে যেতে হবে। এই চিন্তা বা এই দুশ্চিন্তা কিন্তু অনেকের মধ্যেই থাকে। সেই ব্যাপারটা একটু জানতে চাই যে কি ধরনের পরীক্ষা করতে হয় সাধারণত রোগটি নির্ণয় করার জন্য, এবং করতে হলে আমাদের দেশে কি রকম করা প্রয়োজন বা কি রকম সাপোর্টটা পাওয়া যায়। আমাদের দেশে রেটিনার পরীক্ষা করার সব যন্ত্রপাতি আছে, এবং এটা পরীক্ষা ধরেন একটা হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন, আমরা রুগী আসলে যেটা দেখি, সেই ক্ষেত্রে সবচেয়ে মেজর যে ইনস্ট্রুমেন্টটা আমরা রেটিনা দেখার জন্য, আমি বলছিলাম যে রেটিনা সাধারণত খালি চোখে দেখা যায় না। খালি চোখে যা দেখতে পারি সেটা কালো অংশটা কর্নিয়া, তারপরে সাইডে দিয়ে স্ক্লেরা, সেগুলো দেখা যায়, চোখের পাতিগুলো দেখা যায়, লেন্সটা অনেক সময় টর্চ লাইট দিয়ে দেখা যায়। রেটিনা কিন্তু টর্চ লাইট দিয়েও কিছু দেখা যায় না। তো এটা দেখার জন্য একটা বিশেষ ধরনের অপথলমোস্কোপ অর্থাৎ লাইটের প্রয়োজন, সেটাকে ইনডাইরেক্ট অপথলমোস্কোপ বলে। এবং সেটা শুধুমাত্র যে যন্ত্রটা ডিফারেন্ট তাই না, ডিফারেন্ট স্কিলনেসও প্রয়োজন। সেই জন্য এটা ইনডাইরেক্ট অপথলমোস্কোপের প্রয়োজন, এবং সেটা আমাদের দেশে খুবই সব প্রায় সরকারি প্রতিষ্ঠান বলেন আর বেসরকারি অনেক ইনস্টিটিউশনগুলোতে সেগুলো আছে। পাশাপাশি দেখার জন্য কিছু লেন্স পাওয়া যায়, স্লিট ল্যাম্প, আমরা বায়ো মাইক্রোস্কোপের মধ্যে সেই ধরনের লেন্সগুলো দিয়েও আমরা রেটিনা দেখতে পারি। বিশেষ ধরনের লেন্স, অনেক পাওয়ারি লেন্স, ধরেন আমরা চশমা পরি, আমরা যেমন ধরেন অনেকে বলে যে 200 পাওয়ার 300 পাওয়ার, তো সেরকম মানে 2, 3, আর আমরা রেটিনা দেখার জন্য 78, 80, 90 ডায়াপ্টার লেন্স, অর্থাৎ
আপনি যদি চিন্তা করেন তাইলে 90-100 পাওয়ারের লেন্স, হ্যাঁ, ব্যবহার করে রেটিনা দেখার জন্য। তো সেইগুলা আমাদের দেশে অ্যাভেলেবল আছে। আর যদি আমরা প্রয়োজন মনে করি তখন আমাদের যে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, কারণ রেটিনা শুধুমাত্র দেখলাম দেখেই তো সব রোগ নিরূপণ করা যায় না, অনেক সময় কিছু পরীক্ষা, এবং এই পরীক্ষাগুলোও কিন্তু চোখের পরীক্ষা হলেও চোখের নর্মাল পরীক্ষার চেয়ে একটু ভিন্ন ধরনের। যেমন ধরেন যে আমরা এই যে কিছুক্ষণ আগে বলতেছিলাম যে চোখের রক্তনালীগুলো ব্লক হয়ে যায়, তো ব্লক দেখার জন্য আমরা হার্টে কি করি, এনজিওগ্রাম করি। ঠিক চোখের এরকম এনজিওগ্রাম আছে, আমরা এনজিওগ্রাম করে থাকি ব্লক দেখার জন্য, কোনো ধরনের ব্লক আছে কিনা অথবা কোনো ধরনের লিকেজ আছে কিনা সেগুলো দেখার জন্য। তারপরে ধরেন আলট্রাসোনোগ্রাফি, যে আপনারা জানেন যে পেটে অনেক সময় বাচ্চার অবস্থা নিরূপণ করার জন্য আলট্রাসোনোগ্রাফি করে থাকি। আমাদের চোখেও আমরা আলট্রাসোনোগ্রাফি করে থাকি। অনেক সময় দেখা যায় যে রেটিনার ঠিক সামনে অনেক রক্তক্ষরণ হয়েছে, এখন রক্তের জন্য আমরা রেটিনাটা ভালো দেখতে পাচ্ছি না, রেটিনাটা কি অ্যাটাচড আছে কিনা, রেটিনাটা কি ছিঁড়ে গিয়েছে কিনা, রেটিনাতে অন্য কোনো টিউমারের কারণে রক্তক্ষরণ হয়েছে কিনা অথবা অন্য কোনো ক্ষত আছে কিনা সেটা দেখার জন্য আমরা আলট্রাসোনোগ্রাফি করে থাকি। এছাড়া রেটিনা কিন্তু, যদিও আমি বলেছি একটা পর্দা, এই পর্দাটা কিন্তু 10টা লেয়ার থাকে। সো প্রতিটা লেয়ারে লেয়ারে রোগ হতে পারে অথবা কোনো রোগের পরিবর্তনটা মানে পার্টিকুলার একটা লেয়ারে হতে পারে। সেটা দেখার জন্য আমরা স্ক্যান করি, সেটাকে বলে অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি। সেখানে লাইট দিয়ে রেটিনাটাকে একদম স্ক্যান করা যায়, যেমন সিটি স্ক্যান করা হয়, এখন এমআরআই করা হয়। সেগুলোও আমাদের রেটিনার প্রোগ্রামের জন্য করতে হয় অনেক সময়, কারণ ব্রেইনের টিউমারের জন্য অথবা ব্রেইন বা অপটিক নার্ভের কোনো সমস্যার জন্য অনেক সময় চোখে কিছু সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমরা সিটি এমআরআইও করতে হয়। কিন্তু আমাদের এই যেমন আলট্রাসোনোগ্রাফি, তারপরে এনজিওগ্রাম, তারপরে রেটিনার স্ক্যানিং যেটাকে বলি, যে সিটি স্ক্যানের মতো আমরা যেটাকে রেটিনার লেয়ারগুলোকে স্ক্যান করি, ওসিটি বলি, অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি, এগুলো আমরা করে থাকি রেটিনা ইভ্যালুয়েশনের জন্য। এবং খুব ইম্পর্টেন্ট জিনিস যে জিনিসটা সেটা হচ্ছে সব কিছুই বাংলাদেশে অ্যাভেলেবল। আচ্ছা, তারপরেও আমাদের দেশ থেকে কিন্তু একটা উল্লেখযোগ্য রোগী দেশের বাইরে যায় চিকিৎসার জন্য। তো রেটিনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে প্রথমে যদি রোগটি নির্ণয় করা হয়, তারপর চিকিৎসা পেতে দেরি হওয়ার পিছনে কি কোনো কারণ রয়েছে, বা চিকিৎসা নিতে হলে কোথায় যাওয়াটা প্রয়োজন? আমি দুটোই একটু জানতে চাই আপনার কাছে। দেরি হওয়ার কারণ একটাই, সেটা আমি বলছিলাম যে আমাদের যে টারশিয়ারি লেভেল যে হসপিটালগুলো আছে, যেখানে সুপার স্পেশালাইজড সার্ভিস দেওয়া হয়, সেগুলার সার্ভিসের যে ফেসিলিটিসের তুলনায় আমাদের রোগীর পরিমাণ অনেক বেশি। সেই ক্ষেত্রে একটা সমস্যা আছে। এটা হচ্ছে আমাদের সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে। আর রোগীদের ক্ষেত্রেও ধরেন, যেহেতু এই ফেসিলিটিসটা একদম সারা দেশে সমভাবে নেই, যেমন ঢাকাতে যে রেটিনার চিকিৎসার আছে, সেটা তো বাইরের যে শহরগুলো আছে সেগুলোতে নাই। সেক্ষেত্রে একজন রোগীর যখন রেটিনাতে কোনো সমস্যা হয় প্রত্যন্ত অঞ্চলে অথবা অনেক দূরে ঢাকার চেয়ে, ওনারা হয়তো কোনো চোখের ডাক্তার দেখান, সেখানে ওনারা হয়তো সাজেস্ট করেন চোখের ডাক্তার সাহেব যে আপনি ঢাকায় যেতে হবে। সেই ঢাকায় আসার জন্য ওনার হয়তো একটা অর্থনৈতিক, মানসিক, তারপরে কিছু সাপোর্টিং লোকজনের প্রয়োজন হয়। সবাই মিলে অ্যাকচুয়ালি চিকিৎসাটা খুব তাড়াতাড়ি নেওয়া খুব কঠিন হয়ে যায়। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কথাটা বলছিলেন যে বাইরে যাওয়ার ব্যাপারটা, চিকিৎসার ব্যাপারটা আপনি তখনই করবেন, সেই জায়গাতেই করবেন যেখানে আপনার সর্বোচ্চ মানে কনফিডেন্স আছে এবং আপনি খুব 100% বিশ্বাস নিয়ে করতে হবে। এখন এটা যেরকমই হোক, এটা হয়তো কিছুটা হইলেও সত্য যে আমরা সেই বিশ্বাসটা রোগীদের আনতে পারিনি, কারণ আমাদের এটা চিকিৎসা শাস্ত্রে শুধু আমি বলবো না, অন্যান্য জায়গাতেও আপনি যদি চিন্তা করেন যে আপনি যদি একটা জিনিস কিনতে যান, মনে করবেন যে এটা কি খাঁটি, এটা কি ভালো, কেনার পরেও মনে হবে যে কিনলাম তো, এটা কি খাঁটি কিনা, কেন যেন একটা অবিশ্বাস থেকে যায়। আপনি একটা অফিসে যান, কাজটা হবে তো, ঠিক সময়ে হবে তো, এই যে একটা কনফিডেন্সের অভাব, সেটা আমাদের চিকিৎসা বিজ্ঞানেও আছে। আমরা রোগীদের কাছ থেকে সেই কনফিডেন্সটা হয়তো আনতে পারি নাই, যে কারণে মানুষের বিশ্বাস যে বিদেশে গেলে হয়তো আমার চিকিৎসাটা আরও ভালো হবে, আরও উন্নত হবে,
আমি হয়তো আরও ভালো দেখতে পারবো, এরকম ব্যাপার। কিন্তু আমার যেটা বিশ্বাস, কারণ আমি ধরেন পৃথিবীর অনেক বড় বড় হাসপাতাল, আপনি ইন্ডিয়া বলেন, থাইল্যান্ড বলেন, সিঙ্গাপুর বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউএসএ বলেন, আমি ম্যাক্সিমাম জায়গাতে আমি চোখের হাসপাতালগুলোতে গিয়েছি, আমি দেখেছি সেখানে রেটিনার চিকিৎসা। আমার কাছে মনে হয়েছে যে আমরা যা করি তারা যে তার চেয়ে খুব মানে ডিফারেন্ট কিছু করে তা না। এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে উন্নত যন্ত্রপাতিগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। আমরা যে যন্ত্রপাতিগুলো ইউজ করি রেটিনার ইভালুয়েশনের জন্য, রেটিনার ট্রিটমেন্টের জন্য, সব কিছুই কিন্তু একদম ওয়ার্ল্ড ক্লাস। এবং আমরাও চিকিৎসা বিজ্ঞানেও আমরা মনে করি যে আমরা খুব যে পিছিয়ে আছি আমি মনে করি না। কিন্তু সমস্যাটা একটাই, সেটা হচ্ছে বিশ্বাসের জায়গা, যে আমরা হয়তো সেই বিশ্বাসটা অর্জন করতে পারি নাই বলেই অনেকে হয়তো বাইরে যেতে চান। জি, কিন্তু এখানে মনে হয় একটা তথ্যের আদান প্রদানের জায়গাটার মধ্যে ঘাটতি রয়েছে। যদি সাধারণ মানুষের কথা চিন্তা করি, যে তারা কিন্তু অনেকে জানেই না যে আমাদের দেশে এই যে সর্বাধুনিক প্রযুক্তি সম্ভব বা পাওয়া সম্ভব। এবং পাশাপাশি যারা চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত তারাও জানেন না, এবং বা তারাও দর্শকের কাছে বা সাধারণ রোগীর কাছে হয়তো পৌঁছাতে পারছেন না এই মেসেজটি দিয়ে যে এইখানে এই দেশে যন্ত্রপাতিগুলো আছে। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একটু জানতে চাই যে কি কি পদক্ষেপ নিলে বা আমাদের জীবনযাপন পদ্ধতিতে কি কি পদক্ষেপের মাধ্যমে চোখকে ভালো রাখা সম্ভব? চোখ তো শরীরের একটা অংশ, সেই হিসাবে শরীরকে ভালো রাখার জন্য যেসব পদক্ষেপ আমাদের নেওয়া উচিত সেগুলো নিলে চোখও ভালো থাকবে। যেমন ধরুন যে আমাদের যদি পার্টিকুলারলি চিন্তা করেন চোখের ব্যাপারে, চোখ সবসময় একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা বলি সবুজ শাক, হলুদ সবজি খাওয়া। আমরা বলি যে এখন বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে ডিজিটাল স্ক্রিন লিমিটেড ব্যবহার করা, অর্থাৎ খুব বেশি অনেকেই আছে একদম এডিক্টেড হয়ে যায় ডিজিটাল স্ক্রিন ব্যবহার করে। কারণ ডিজিটাল স্ক্রিন থেকে আপনার নীল তরঙ্গের আলো রশ্মি বের হয়ে আসে, যেগুলো আমাদের চোখের জন্য ক্ষতিকর দীর্ঘদিন ব্যবহার করলে। তো সুতরাং সেটা একটা ব্যাপার। তারপরে আমি রোগের কথা বলছিলাম যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, সেইগুলোকে আপনার নিয়ন্ত্রণে রাখা, যেগুলো আমাদের চোখের ক্ষতি করে। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, টিউবারকুলোসিস, সার্কোইডোসিস, এসএলই, রিউমাটয়েজম, এইগুলা সেগুলা কন্ট্রোলে নিয়ন্ত্রণে রাখা। অ্যাংজাইটি, টেনশন কম করা, এবং সবুজ শাক, হলুদ সবজি খাওয়া, এইগুলাই আসলে মূল ব্যাপার আর কি। যে আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন আপনার চোখও সুস্থ থাকবে। অবশ্যই। আর রেটিনাকে যদি ভালো রাখতে হয় তাহলে কি কি করা প্রয়োজন সেই ব্যাপারটি একটু আলাদা করে জানতে চাই, এবং চিকিৎসার জন্য কি কি করা প্রয়োজন? রেটিনাকে ভালো রাখতে গেলে সেই একই কথা যে এই জিনিসগুলোই আপনাকে মানতে হবে। যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অন্তত বছরে একবার, যে জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের একসময় সার্ভিসেও ছিল এই জিনিসটা, যে বছরে একবার চোখের পরীক্ষা করা। আমাদের যে সার্ভিসের যে মেডিকেল পার্টটা ছিল সেখানে কিন্তু আপনার দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা বা সেখানে কোনো সমস্যা আছে কিনা সেইগুলা কিন্তু পরীক্ষা করা, একটা ইসিজি করা, একটা আপনার ব্লাড প্রেশার, পালস, সেগুলো দেখা, ওজনটা ঠিকমতো আছে কিনা সেইগুলা। অর্থাৎ আপনার চোখের অন্তত বছরে একবার, বিশেষ করে 40 বছরের পর আপনার চোখের যদি কোনো সমস্যা নাও থাকে বছরে অন্তত একবার চোখের পরীক্ষা করানো উচিত এবং রেটিনা দেখা উচিত। যাদের ধরেন মাইনাস চশমা পরে, যাদের প্রেশার আছে, যাদের ডায়াবেটিস আছে, এবং যাদের ফ্যামিলিতে রেটিনার সমস্যা আছে, এবং যারা অত্যন্ত মানে বৃদ্ধ, ওনাদের রেটিনা চেক করা আরও বেশি জরুরি। তো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে আমার মনে হয়, তাহলেই আমরা রেটিনা জনিত কারণে। আর একটা জিনিস আপনি বলছিলেন যে তারা কোথায় যোগাযোগ করবে, কোথায় আসবে। দেখুন বাংলাদেশে আমাদের এনআইও, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, সেটা আছে, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি আছে, ইসলামিয়া চক্ষু হাসপাতাল আছে, বারডেম আছে, সেখানেও তারা যোগাযোগ করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল 24 এর পক্ষ থেকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।